কলকাতার এক শান্ত সকালে দক্ষিণ কলকাতার এক পুরনো কফি হাউসে বসে আছে গোয়েন্দা বুবাই মণ্ডল আর তার সঙ্গী বিট্টু দাস। এখনও শহরের কোলাহল ঠিকমতো জাগেনি, কিন্তু বুবাই আর বিট্টু তাদের কোথার তালে তালে কফির কাপও ঠোকাঠুকি খাচ্ছে। আরে দাদা বলো না, কাল রাতেও এক লোক এসে বলল ওর বউ নাকি ভূতে পেয়ে গেছে। আমি তো বললাম ওটা আসলে ভূত নয়, তুমি তো রোজ লেট করে বাড়ি ফেরো, তাই ও রাগে জ্বলছে। বিট্টু, তুই এই একদিন না আমাকে হাসাতে হাসাতে খুন করবি। তবে বলতো, আজকে হঠাৎ আমাকে এই পুরনো কফি হাউসে আনলি কেন? আসলে ভাবলাম কেস তো তেমন নেই, আর তোমাকে অনেকদিন ধরেই দেখছি একটু বেশি চুপচাপ হয়ে গেছো, তাই ভাবলাম একটু আড্ডা মারি পুরনো দিনের মতো। হুম, ঠিকই বলেছিস। আগে এত কেস আর এত অ্যাডভেঞ্চার, আর এখন সব শান্ত। বুঝলি, কখনো কখনো না ভয় লাগে আসলে, বেশি শান্তির পর ঝড় আসে কি না। আরে ধুর, ওইসব কিছু না, না না অত চিন্তা করো না। আচ্ছা, না হয় আজ ঝড় আসুক পুরনো বন্ধুত্বের। বলো তো, শেষ কবে তোমার ওই স্কুলের বন্ধু অর্জুনের সাথে দেখা হলো? অর্জুন? উফ, জানিস, ক্লাস 10-এ ওর সাথে শেষ দেখা। খুব ভালো বন্ধু ছিল আমার। পরে অবশ্য কোথায় যে মিলিয়ে গেল। তুই মনে করাচ্ছিস, ওকে খুঁজে বের করাই উচিত হবে। আর ঠিক তখনই বুবাইয়ের ফোনে একটা হোয়াটসঅ্যাপ মেসেজ আসে। স্ক্রিনে ভেসে ওঠে এক নাম, অর্জুন দত্ত। লেখা আছে, অনেক কথা আছে, আজ বিকেলে পার্কে আয়, আমাদের সেই পুরনো জায়গায়। এক পুরনো বন্ধু, অনেক দিনের পুরনো সম্পর্ক, কিন্তু এই দেখা আবার নতুন রহস্যের শুরু নয় তো? বুবাই আর বিট্টু পৌঁছে যায় দক্ষিণ কলকাতার বেগবাগান অঞ্চলের এক নিরিবিলি পার্কে। আর সেখানেই আসে সেই পুরনো বন্ধু অর্জুন দত্ত। বছর 10 পর মুখোমুখি দুই বন্ধুর দেখা, কিন্তু পুরনো হাসিতে লুকিয়ে আছে আজকে এক অদ্ভুত নীরবতা। আরে বোবাই, কিরকম আছিস রে বেটা? হ্যাঁ, অনেকদিন পর দেখা। তুই তো একেবারে হিরো হয়ে গেছিস শুনলাম। আর আবার নাম হয়েছে গোয়েন্দা বুবাই মণ্ডল। উফ, অর্জুন তুই! আর সত্যি বিশ্বাস করতে পারছি না তোকে দেখে, যে তুই আমার সামনে দাঁড়িয়ে আছিস। উফ, কত বছর পর দেখা হলো। তা কোথায় ছিলি এতদিন, আর কেমনই বা আছিস সেটা বল। আরে ওইসব আরে ওরকম কিছু না। হ্যাঁ, তুই আসলে আসলে কাজের চাপে অনেক ব্যস্ত ছিলাম। ব্যবসা করছি এখন, তাই বুঝলি, তাই ঘুরতে হয় প্রচুর। কিন্তু এই এত পরিচিতির ভিড়ে না আমি একা হয়ে গেছি। যাক, তোকে আবার খুঁজে পেয়ে খুব ভালো লাগছে রে। দাদা, বলছি মানুষটা একটু বেশি সাজুগুজু করে আসেন। হুম, ঠিকই বলেছিস। আগে অর্জুন এত ভদ্র সাদাসিধে ছিল, এখন যেন অন্য কেউ। বোবাই, তোকে একটা কাজের কথা বলবো। মানে আমার একটা ছোট্ট সমস্যা হয়েছে রে। তুই কি একটা ছোট ফেভার করতে পারবি আমায়? এবার কীরকম? এরকম বলতে আবার না না, ঠিক আছে থাক, এখন বলে না আবার বেশি মনে হবে। থাক থাক থাক, পরে বলবো।
তুই শুধু বল। যদি বলি বন্ধু, মানে তুই কি পুরনো বন্ধুর কথা শুনবি? মানে হ্যাঁ, ঠিকই আছে বন্ধু তো। তবে জানিসই তো, আমি এখন যে কাজটা করি তাতে ওই বন্ধু বান্ধবের ওপর না অন্ধবিশ্বাস করা যায় না। তবে চেষ্টা করব, তুই বল না। অর্জুন হেসে মাথা নাড়ে, কিন্তু সেই হাসি যেন কেমন কৃত্রিম, চাপা কিছু লুকোনো আছে তাতে। বুবাই আর বিট্টু ফিরে আসে, কিন্তু কিন্তু বুবাইয়ের মনে পড়ে যায় একটা মুহূর্ত, অর্জুনের চোখ। সেখানে যেন এক অন্যরকম ছায়া, এক রহস্যের আভাস। আর রাত তখন প্রায় 10টা। বুবাই বুবাই তার ডেস্কে বসে পুরনো এক কেস ফাইল ঘাঁটছে। বিট্টু পাশের সোফায় আধ শোয়া অবস্থায় মোবাইলে কিছু একটা দেখছে। হঠাৎ বেজে ওঠে বুবাইয়ের ফোন। স্ক্রিনে লেখা অর্জুন দত্ত কলিং। হ্যাঁ, হ্যালো অর্জুন, বল, এত রাতে ফোন করলি? বোবাই, তুই তো অনেক কেস সলভ করেছিস। বলতো, এই পুলিশের নজর এড়িয়ে কিভাবে লোকজন পণ্য পাঠায়? মানে তুই এসব জিজ্ঞাসা করছিস কেন? কি বলছিস কি তুই? না 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 না, মানে আমি তুই এমনি জিজ্ঞাসা করলাম। মানে ধর, যদি বন্ধুকে ওই বিপদ থেকে বাঁচাতে হয়, তখন এসব জানা দরকার কি না? তাই আর কি। অর্জুন, এসব কথা কোনো সাধারণ বন্ধু রাতে ফোন করে জিজ্ঞাসা করে না। তুই ঠিক কি বলছিস? আরে দোষ, মজা করলাম। তুই তো সিরিয়াস হয়ে গেলি কেন কি জানি। আচ্ছা ঠিক আছে, পরে কথা বলি। দাদা, আমি ভুল শুনিনি তো? মানে অর্জুন তাই কি পুলিশের নজর এড়ানোর উপায় জানতে চাইছিল? হ্যাঁ রে বিট্টু, বন্ধুর মুখে এমন কথা শুনে মনটা খারাপ হয়ে গেল। ওর আচরণটা আজকাল খুব অদ্ভুত। মানে আগে যেরকম ছিল এখন ঠিক তার উল্টো। আর তার এই কথাগুলো শুনে আমার মনে হচ্ছে ও কিছু একটা লুকাচ্ছে। বুবাই সিদ্ধান্ত নেয় তার বন্ধু অর্জুনকে নিয়েই নতুন তদন্ত শুরু হবে। বন্ধুত্ব একদিকে আর সত্যি অন্যদিকে। গোয়েন্দা হিসেবে তার দায়িত্ব অনেক বড়। বন্ধুকে নয়, বরং সত্যিকে রক্ষা করাই তার দায়িত্ব। তুই যদি সত্যি কোনো বেআইনি জিনিসে জড়িয়ে পড়ে থাকিস অর্জুন, তবে আমি বন্ধুকে নয়, বরং বিচার আর সত্যের জন্যই দাঁড়াবো। পরদিন ভোরেই বুবাই ও বিট্টু শুরু করে অর্জুনের ওপর নজরদারি। পুরনো পরিচিতিদের খোঁজ নেওয়া, অর্জুনের অফিস, তার গাড়ি, যাতায়াত, সব কিছুই বুবাইয়ের চোখে চোখে রাখে। তবে গোয়েন্দার মন বলে দেয় এই বন্ধুর মধ্যে কিছু একটা লুকোনো আছে, এবং সেটা কি তা বের করতেই হবে। দাদা, দাদা, ওই দিকটা দেখো, ওই দিকে দেখো, ওই যে কালো গাড়িটা দাঁড়িয়ে আছে, ওই তো অর্জুনের গাড়ি না? কিন্তু ও এখানে কেন? এখানে তো ওর অফিস নেই। গাড়িটা তো ওরই। চল চুপচাপ কাছাকাছি গিয়ে দেখি। গাড়িটার কাঁচ আধা নামানো, ভিতরে বসে অর্জুন ফোনে কথা বলছে। আর তার কথাগুলো কানে স্পষ্টভাবে এলো না, কিন্তু কিছু শব্দ ঠিকই ধরা পড়ল বুবাইয়ের কানে। শুধু শুধু মালটা পৌঁছে দিতে হবে। গাড়িটা বেহালা থেকে বার হবে রাত 12টায়। পুলিশ যেন কোনো খরচ জানতে না পারে।
শুনেছিস, পুলিশ যেন কোন অক্ষরও জানতে না পারে। বিটু, শুনলি তো? এই যে মাল রাত 12টা, পুলিশ যেন জানতে না পারে, এই শব্দগুলো সবই বেআইনি পাচারের ইঙ্গিত, তাই না? হ্যাঁ দাদা, তাহলে কি অর্জুন দাদা সত্যিই কিছুর মধ্যে জড়িয়ে আছে? হয়তো, হয়তো বা আরো বড় কিছু। কিন্তু এখনই কাজ শেষ নয়। প্রমাণ চাই, কাগজে কলমে, হাতে কোলার ধরার মতো প্রমাণ। সেই দিন রাতেই বুবাই ও বিট্টু পৌঁছে যায় সেই বেহালার গলিতে, যেখানে অর্জুনের লোকজন সেই মাল পাচার করবে বলে ফোনে উল্লেখ করেছিল। বুবাই নিজে গোপনে সেই গাড়ির ছবি তোলে, চালানের নম্বর, গাড়ির নম্বর, পেছনে গুদামঘরের ঠিকানা, এই সব কিছুই লিপিবদ্ধ করে। বুঝলি বিট্টু, এই গাড়িটা এবার পুলিশকে ট্র্যাক করতে বলবো। আজ না হোক কাল এর মালিকের নাম আমরা বের করে ফেলবো। আর যদি আমার সন্দেহ সত্যি হয়, তাহলে অর্জুন, তুই আমার চোখের সামনে পড়ে গেছিস। কিন্তু দাদা, আচ্ছা, অর্জুন তো তোমার পুরনো বন্ধু। যদি এমনই কিছু হয় তাহলে তাহলে তো তুমি কি করবে? সত্যি বলি বিট্টু, ভেঙে পড়ার মতো কষ্ট পাবো, কিন্তু কিন্তু আমি বন্ধুর জন্য সত্যি বিক্রি করব না, কারণ বিচারই আমার ধর্ম। এইভাবেই একটার পর একটা ক্লু জোগাড় করে বুবাই এগিয়ে চলে। সময় নিচ্ছে, কিন্তু সে জানে সত্য একদিন ধরা পড়বেই। আর তার জীবনের সবচেয়ে কঠিন সিদ্ধান্ত হবে বন্ধুকে গ্রেপ্তার করা। আর সেই দিনটা বেশি দূরে নয়। বুবাই মণ্ডলের মাথার ভিতর তখন শুধু একটাই প্রশ্ন: অর্জুন কি সত্যি এই কুকর্মের মাথা? তদন্তে যতই এগোচ্ছে, একের পর এক প্রমাণ যেন স্পষ্ট করে দিচ্ছে অর্জুনই ব্ল্যাক মার্কেটিংয়ের নেপথ্যের সেই দানব। এবার দরকার একটা নিখুঁত ফাঁদ, যাতে অর্জুন নিজেই ধরা দেয় হাতে নাতে। আহ, এই এই দেখ বিট্টু, এই গুদামঘরের ঠিকানা, আর এই চালানের নম্বর, আর এই গাড়ির রেজিস্ট্রেশন নাম্বার, এই সব কিছুর সাথেই অর্জুনের নাম যুক্ত। আর এই ফোন রেকর্ডিংটাই ওর কণ্ঠ পরিষ্কার করে শোনা যাচ্ছে। আচ্ছা, আর কি লাগবে প্রমাণ হিসেবে? দাদা, একদম পাক্কা কাজ হয়েছে। এবার ধরবে কবে? না না বিট্টু, তাড়াহুড়ো করলেই ভুল হবে, বুঝলি? আমাকে অর্জুনকে এমন একটা পরিস্থিতিতে আনতে হবে যাতে ও নিজের হাতে ফাঁদে পড়ে, আর ওর লোকজন সহ সবাইকে পুলিশ পাকড়াও করতে পারে। বুবাই ঠিক করলেন অর্জুনকে একটা ভুল তথ্য দেবেন। তাকে বলবেন বুবাই পুলিশের বড় এক ইনফরমারের কেসে সাহায্য চাইছে। অর্জুন তার ক্ষমতা দেখাতে গিয়ে সেই কাজে দায়িত্ব নেবে, আর তখনই ফাঁদে পড়বে সে। আরে প্রভাই ভাই, আজকাল তো দেখা সাক্ষাৎই হয় না, তা কি খবর বল? আর বলিস না ভাই, এমন একটা ঝামেলা নিয়ে এসেছি না, তোকে বলি। একটা লোক আর কি কলকাতায় এসে বিশাল বেআইনি মাল নামাবে। পুলিশ অবশ্য তার টের পেয়েছে, তবে লোকটা কোথা থেকে কাজ করছে সেটা এখনো কেউ জানে না। আমি চাইছি যে তুই একটু খোঁজ কর আর কি। তোকে ছাড়া আর সেরকম কাউকে আমি বিশ্বাস করতে পারছি না। হুম, আচ্ছা কে এই লোক?
আর কিসেরই বা মাল? বলে রাখা ঠিক হবে না, কিন্তু এই কাজটা যদি তুই সামাল দিস, অনেক বড় উপকার হবে। অর্জুন হালকা হাসল। সে জানে তার লোকজনই কলকাতার সব কিছু নিয়ন্ত্রণ করছে। সে ভাবল এটা একটা সুযোগ নিজের প্রভাব বুবাইয়ের সামনে প্রমাণ করার। দেখ বুবাই, তুই আমার ভাই, আর আমি যা পারি করব। আচ্ছা, আর কে কোথায় মাল নামাচ্ছে সেটা জানার দায়িত্ব দিলি। ঠিক আছে, কাল দুপুরের সব খোঁজ দিয়ে দেবো তোকে। ঠিক তখনই বুবাই নিজের ফোনে পুলিশের গোয়েন্দাকে মেসেজ করলো। ও রাজি হয়েছে, কাল দুপুরে লোক নামবে। হ্যাঁ, তৈরি রাখুন, আমি ওকে নিজে নিয়ে আসবো। বুবাই অর্জুনকে নিয়ে সেই গুদাম ঘরে পৌঁছালো। অর্জুন ভেতরে ঢুকেই ফোনে কারো সঙ্গে একটা ইঙ্গিতপূর্ণ ভাষায় কথা বলতে লাগলো। সব রেডি আছে, লোক চলে এসেছে, মাল নামাতে দেরি হবে না। আরও এক কদম এগোলেই আইন নিজের হাতে তুলে নিতে হবে অর্জুন। ও ভাই, তুই এইসব কি করছিস তুই? প্রমাণ আমার হাতে আছে অর্জুন। আমি তোকে বিশ্বাস করেছিলাম, ভেবেছিলাম পুরনো বন্ধু হয়েও কখনো পিছনের থেকে ছুরি মারবি না, কিন্তু তুই আমার বিশ্বাস আর নীতিকে বিক্রি করেছিস। তুই জানিস না বাবাই, কেমন করে আমি এই অন্ধকারে ডুবে গেছি। প্রথমে তো পেটের দায়ে, তারপর ক্ষমতার নেশায়, আর এখন আমি বের হতে পারি না। তুই বের হতে পারিস না, কিন্তু আমি পারবো না তোর পাপকে মাফ করতে। আমি তো শাস্তি চাই না অর্জুন, আমি চাই তুই শুধু নিজের পাপ স্বীকার করিস। তুই জানিস আমি তোকে ভাই ভাবতাম অর্জুন, ভাই। আর আর তুই আমার সেই বিশ্বাসটাকেই পায়ে, কত লোকের ঘাম, কত পরিবারের শেষ ভরসা, সেই সব কি তুই নিজের পয়সার জালে ফাঁসালি? তুই জানিস এই সব বেআইনি ওষুধের জন্য কত বাচ্চা, কত মা হাসপাতালের দরজায় মরছে। আচ্ছা, এগুলো কি তোর একবারও মনে পড়ে না, নাকি নাকি টাকার নেশায় সব ভুলে গেছিস? আমি জানি আমি ভুল করেছি, কিন্তু বিশ্বাস কর, আমি আটকে গেছিলাম বাবাই। শুরুটা হয়েছিল একটা ছোট ভুল থেকে, তারপর সব কিছুই অন্ধকার হয়ে গেল। তুই তো জানিস আমার বাবা ক্যান্সারে মারা গেল, তখন একটা টাকাও আমার কাছে ছিল না। আর তখনই আমি ঠিক করেছিলাম যে আমি 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 দরিদ্র থাকবো না। কিন্তু বিশ্বাস কর, আমি জানতাম না যে এই পথে গেলে ফেরবার পথ থাকে না। না অর্জুন, দরিদ্রতা কোনো পাপ না, কিন্তু নিজের সুবিধার জন্য হাজার মানুষের জীবনকে নষ্ট করাটা পাপ। তুই চাইলে সৎ পথে চলতে পারতিস। আচ্ছা, আমি তো একই জায়গা থেকে উঠে এসেছি, কিন্তু তুই বেছে নিয়েছিস সেই রাস্তা, যেটা বিশ্বাসঘাতকতার, মৃত্যুর, লোভের। আর আজ তোর মুখের কথা শোনারও শক্তি আমার নেই। তুই আমার বন্ধু ছিলি, সেটা আমার কাছে সবচেয়ে বড় ভুল ছিল। এক্সিলেন্ট জব মিস্টার বুবাই মণ্ডল। এই কেসটার পেছনে আমরা অনেক দিন ধরেই ঘুরছিলাম। সত্যি আপনি আমাদের গর্ব। বাবাই, তুই হয়তো আজ আমায় ঘৃণা করবি, কিন্তু
কিন্তু আমি তোকে আজও ভাই ভাবি, আর তোকে হারিয়ে ফেলাটাই আমার কাছে সবচেয়ে বড় শাস্তির। আজ একটা বন্ধু গেল, কিন্তু একটা শহর বাঁচল, আর একজন গোয়েন্দা নিজের ন্যায়ের কাছে জিতল, কিন্তু মনটা মনটা তো হেরে গেল। বন্ধুত্ব আর ন্যায়ের মধ্যে যখন যুদ্ধ হয় তখন এক সৎ গোয়েন্দার হৃদয়ও কেঁপে ওঠে। তবুও বুবাই মণ্ডল জানে সত্য যতই কঠিন হোক তাকে সামনে আনাই একজন গোয়েন্দার শেষ কথা।